আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী নেতাকে আজকে এই জাতীয় একটা সংকটের বিষয় নিয়ে তিনি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, উত্থাপন করেছেন। আমরা শুধু অনুরোধ করেছিলাম মুলতবি প্রস্তাব বাদ দিয়ে 68 বিধিতে আমরা করতে পারি। তো আপনাকেও ধন্যবাদ, আপনারা গ্রহণ করেছেন। তবে এটাকে আমি সংকট বলতে চাই না, শুধু প্রস্তাবের কারণে আমি এখানে সংকট শব্দটা ব্যবহার করলাম, যেহেতু আপনি দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট বিষয়টা বলেছেন, উল্লেখ করেছেন। আমরা গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখব, আলাপ আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে এই মহান জাতীয় সংসদ থাকবে। জাতীয় সংসদের বাইরে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হোক, সেটা আমাদের কাম্য নয়। যদি সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেটা অন্য বিষয়। আগে মহান জাতীয় সংসদ ছিল শুধুমাত্র কেন্দ্র, বিন্দু ছিল অন্য জায়গায়, অথবা এটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল অন্য জায়গায়। কিন্তু আমরা কেন্দ্রবিন্দুটা এখানেই রাখতে চাই। আমি এই জেনারেল আলোচনা এই জন্যই করছি, তথ্যভিত্তিক আলোচনা মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী করেছেন এবং মাননীয় জ্বালানি মন্ত্রী করবেন। আমি জিজ্ঞেস করতে চাই, এটা যদি সংকট হয়, জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বোরো চাষ ব্যাহত হয়েছে? 14 এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারপরে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে। আমাদের অর্থনীতি যেহেতু একটা সার্টেন মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে, সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসছে এবং জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি, সেজন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকা। পার্শ্ববর্তী দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও 50%, কোথাও 100% জ্বালানি তেলের এবং অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। এখন আমাদের প্রশ্ন হলো, কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোনো কলকারখানা, চাষাবাদ, বোরো চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সব কিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? হ্যাঁ, যে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকে অঙ্গুলি নির্দেশ করেছে, কি করছে? এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এটা র্যাব করুক, পুলিশ করুক, অন্য বাহিনী করুক, বিজিবি করুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই তো করেছে। পুলিশের কাজ তো আর জ্বালানি মন্ত্রণালয় করতে পারে না। কিন্তু যেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, এ সমস্ত মজুদকারী বা কালোবাজারি অথবা অনলাইনে তেল কালোবাজারের যে চক্র, এ বিষয়ে যদি কথা বলতে চাই, একটা ভালো অ্যাটমসফিয়ার বজায় রাখার জন্য আমরা কেউ কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। কারণ কালোবাজারির পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারীর পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না মাননীয় স্পিকার। সুতরাং আমরা এখানে দোষারোপের কোনো রাজনীতি দেখছি না। ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলের নেতাকে যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন, সরকারি দল বিরোধী দল মিলে যদি কোনো রকমের সংকট হয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় ভিত্তিতে জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকব। যেমনভাবে আমরা এক থেকেছি বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ঐক্যটাকেই শক্তিতে রূপান্তরিত করে আমরা এই নেশনকে এগিয়ে নিয়ে যাব, জাতিকে এগিয়ে নিয়ে যাব। সেখানে আমরা একমত। এই ইস্যুগুলো সাধারণত এইভাবে জাতীয় সংসদে আলোচনা কখনো আগে হয়নি মাননীয় স্পিকার। আমার অন্তত সংসদীয় রাজনীতি ইতিহাস আমি দেখেছি, বিগত দিনে কোনো সেশনে একটা বা দুইটার বেশি মুলতবি প্রস্তাব আলোচনা হয়নি। 68 বিধিতে খুব রেয়ার আলোচনা হয়েছে। কিন্তু আমরা এই জাতীয় সংসদের আলোচনাকে অর্থবহ করতে চাই। এই আলোচনাটাকে শুধুমাত্র আলোচনায় টকড আউট করে দিতে চাই না। এখান থেকে যদি কোনো সলিউশন বেরিয়ে আসে, সেটা আমরা গ্রহণ করব,
এবং মন্ত্রণালয়ের সেটা আমরা এক্সিকিউট করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নির্দেশনা চাইব, সেটা আমরা বাস্তবায়ন করব। আজকে মানে প্রধানমন্ত্রীর এখানে আমাকে একটু প্রশংসা করতেই হয়। উনি প্রশংসা পছন্দ করেন না, তারপরেও করতে হয়। তিনি যদি দিক নির্দেশনা না দিতেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং স্থানীয় পর্যায়ের জেলা পর্যায়ের ডিসি, এসপি এবং যারা পেট্রোলিয়াম সেক্টরে কাজ করে তারা সহ যদি মাঠ পর্যায়ে সবাই তদারকি না করত, তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু অনিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা এটা হিউম্যান বিইং এর মধ্যে থাকে। এবং যেগুলো বর্ডার লাইন এরিয়া, ওখানে আপনি দেখবেন একটা ডিম মানে আন্ডাও এই পার থেকে ওপারে যায়। সেটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা। যেমন চাঁপাইনবাবগঞ্জে, যেমন নওগাঁতে, বিভিন্ন বর্ডারে তারা এটা স্বাভাবিক ব্যবসায়ী মনে করে অনেকটা, যে ইদার উদার করে। যে মূল্য আমি আমার চাকরি জীবনে দেখেছি ডিম পাচার হয়ে আসতে বর্ডার থেকে। এখানে ডিমের চাহিদা, যখন ডিসি সাহেব এটা বন্ধ করলেন তখন স্ট্রাইক করে দিল মানুষ, বললে যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিঠায়। তখন টেকনিক্যালি সেটা অ্যাভয়েড করা গেল। এগুলো আমি ইন্সপায়ার করছি না, এটা স্বাভাবিকভাবে যে দেশের যে বর্ডার এরিয়াতে যা কিছু দ্রব্যমূল্য কম থাকে সেটা পাচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা সাকসেসফুলি দুই একটি এক্সেপশনাল ঘটনা বাদে আমাদের জ্বালানি তেল বা অন্য কোনো কিছু পেট্রোলিয়াম জিনিস বা সিলিন্ডার কোনো কিছু পাচার হতে দেই নেই সাকসেসফুলি। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব কোনো সরকারের সময় কেউ স্বীকার করে না, কারণ যত দোষ নন্দ ঘোষ। এখানেও তাই হয়েছে, যা কিছুই হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে সেটা আপনারা জানেন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর রহমতে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। যেই ইনফ্রাস্ট্রাকচার, যেই জনবল এবং যেই পুলিশ কাঠামো এবং যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেই অবস্থায় এর চাইতে বেশি কিছু কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করার জন্য আমরা মোটিভেট করছি, তাদেরকে ওয়েল ইকুইপড করছি এবং আমরা যে সমস্ত যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত মুভমেন্টের সময় সেগুলো পরিপূরণ করে এবং আমরা একটা স্ট্রাকচার রেডি করে জনবলগুলোকে আমরা সঠিকভাবে যাতে আইন শৃঙ্খলা নিয়োজিত কার্যক্রমে সঠিকভাবে ব্যবহার করতে পারি, জনবান্ধব এবং পাবলিক ফ্রেন্ডলি যাতে একটা বাহিনী হিসেবে এস্টাবলিশ করতে পারি, সেই জন্য কাজ করছে মাননীয় স্পিকার। আমরা ওভারনাইট এই বাহিনীকে ঢেলে সাজাতে পারবো না, সেজন্য সময় লাগবে। আমরা ওভারনাইট অন্যান্য কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আছে, যেগুলো বিজিবি সহ, এপিবিএন সহ, র্যাব সহ আরও অনেক বাহিনী আমাদের আছে, কোস্টগার্ড সহ সব জায়গায় আমরা তাদেরকে এমনভাবে কার্যক্রমের জন্য আমরা মনিটরিং করছি, নির্দেশনা দিচ্ছি, যার সুফল দেশবাসী পেয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই চট্টগ্রামের একটা জায়গা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, রাষ্ট্রের বাইরে আর একটা রাষ্ট্র হয়ে গেছিল। সেই সলিমপুর জঙ্গলকে আমরা কিভাবে উদ্ধার করেছি এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। যেখানে র্যাবের অফিসাররা দিনের বেলায় যেতে সাহস করতো না, তাদেরকে হত্যা করা হয়েছে, সেই রকম অঞ্চলকেও আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কাছে নিয়ে এসেছি। সুশৃঙ্খলভাবে আমরা এখন পরিচালিত করছি। সমস্ত যেগুলো দাগি আসামি সহ আর্মস ক্যাডার যে সমস্ত চট্টগ্রাম এলাকায় ছিল, আপনারা দেখছেন নিউজ পেপারে, তাদের উপরে আমরা কিভাবে অ্যাকশন নিচ্ছি সব কিছু এখানে বলা যায় না তদন্তের স্বার্থে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সুন্দরবনে যেভাবে আমরা এখন একটা সুপরিকল্পিতভাবে আমরা যে অপারেশন চালাচ্ছি, যে ইয়েতে সমুদ্র অঞ্চলে যেখানে উৎপাত শুরু হয়ে গেছিল, সেখানে আজকে কোনো উৎপাত নাই। তারপরও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে না তা নয়। যদি সেই সমস্ত বিষয় মাননীয় এমপি সাহেবরা এবং স্থানীয় প্রতিনিধিরা আমাদের নলেজে নিয়ে আসে, অবশ্যই আমরা আপনাদের সাথে আলোচনা। মাননীয় মন্ত্রী শেষ হয়ে থাকলে শেষ হয়েছে নাকি 2 মিনিট সময় চাচ্ছেন?
না, যদি আপনার বক্তব্য ধারাবাহিকতা 2 মিনিটের মধ্যে শেষ করেন তাহলে দয়া করে 2 মিনিটস প্লিজ। জি মাননীয় স্পিকার, আর কি বলবো। সুন্দরবন থেকে সলিমপুর জঙ্গল, বর্ডার এরিয়া থেকে সমস্ত জায়গায়, ঢাকার কেন্দ্র থেকে সমস্ত এলাকায়, পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা এমনভাবে কর্মকাণ্ডে নিয়োজিত করব আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। যে কোনো রকমের অপরাধ শূন্যে নিয়ে আসা যায় না, পৃথিবীর কোথাও নজির নাই, কিন্তু আমরা একটা এমন পরিস্থিতি নিয়ে আসতে চাই যাতে সকল রাষ্ট্রের মধ্যে আমরা বাংলাদেশকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ইনশাআল্লাহ এখানেও বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা সহ সমস্ত পরিস্থিতিতে আমরা একটা নজির স্থাপন করব। আমি আপনার সময় বাঁচিয়ে দিলাম মাননীয় স্পিকার, আপনি তো অর্ধেক মতো আমার থামায় দিলেন, আমি আর কথা বলতে চাই না। আমি আবারও ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সবাই যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অগ্রিম, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা এই অ্যাটমসফিয়ারটা বজায় রাখবো। মাননীয় বিরোধী দলীয় নেতা যদি আবার আলোচনা করেন, অবশ্যই উনি অনেক তথ্য দিবেন। আশা করি অন্তত আপনারা প্রেসে অথবা অন্যান্য জায়গায় যাতে কোনো বক্তব্যে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নেতিবাচক কোনো ধারণা না পড়ে সেইভাবে দয়া করে বক্তব্য রাখবেন। আমরা সবাই একসাথে আপনাদের সাথে আলোচনা করে চলতে চাই এই যাত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়